শতাংশ ব্যয় করতে হবে আগামী 2050 সাল নাগাদ, এটা কিন্তু একটা বড় চিন্তা আমাদের এখনই করতে হবে। আমরা ইতিমধ্যে জানি যে আপনারা জানেন যে ঘূর্ণিঝড় এল নিনো থেকে লা নিনো বলতে একটা মানে আবহাওয়াগত পরিবর্তন হয়েছে। এবছর কিন্তু একটা বন্যা, যেটা বন্যার মাত্রাটা কিন্তু তীব্র হবে বলে ইতিমধ্যে বিজ্ঞানীরা বলছেন। হিমালয়ের আপনারা জানেন যে হিমালয়ের যে বরফগুলো পানি গলে সেগুলো কিন্তু হিমবাহ যেগুলি গলে সেগুলো সেখানে কিন্তু লেক আছে, প্রাকৃতিক লেক 672টা লেক আছে। তার ভেতরে 632টা লেকে গত 12 বছরে পানির মাত্রা দ্বিগুণ হয়েছে। তো বলা হচ্ছে যে গত বছর ইতিমধ্যে গত বছর আপনার বৃষ্টিপাতের পরিমাণ বাংলাদেশে 40% কম হয়েছে। এবার লা নিনোর প্রভাবে বৃষ্টিপাত বেশি হবে। প্রশ্নটা হলো যেগুলির মাত্রা দ্বিগুণ হয়েছে পানি লেকের, এই পানিগুলি কোথায় যাবে বৃষ্টি যদি অতিবৃষ্টি হয়? দৈনিক সর্বাধিক যদি 5 দিনে বেশি দৈনিক সর্বাধিক সর্বনিম্ন তাপমাত্রা যেটা সাধারণত থাকে তার চেয়ে যে 5 ডিগ্রি বেশি থাকে তাকে বলা হচ্ছে তীব্র তাপদাহ বা তাপ প্রবাহের যে আমাদের ঝুঁকি। বাংলাদেশের গড় তাপমাত্রা পরিসরটা ছিল 15 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা এবার কি দেখছি 34 ডিগ্রির উপরেই সব জায়গায় অবস্থান করছে, কোনো কোনো জায়গায় সেটা 45 পর্যন্ত অনুভূত হচ্ছে। তো আমরা যে বিষয়টা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একটু তাপমাত্রার এই যে নতুন তীব্র দাবদাহ, এইটা কিন্তু আমরা যদি আপনারা দেখেছেন যে রিপোর্টটা আমাদের বাংলাদেশের যে তাপপ্রবাহের ম্যাপটা আপনারা দেখেছেন, আপনারা দেখবেন ব্রহ্মপুত্র পদ্মা বা যমুনার যে এই পাশটাতে পদ্মার বাম পাশটাতে যদি আপনি সামনে ম্যাপটা রাখেন বাম পাশের অংশে সবচেয়ে বেশি আপনার তাপমাত্রা বাড়ছে ডান পাশের তুলনায়। তার মানে হলো যে এই তীব্র দাবদাহের সাথে আমাদের আপস্ট্রিম ওয়াটার ফ্লোর একটা রিলেশন আছে। একই সাথে স্থানীয়ভাবে আমরা যে পরিমাণ গাছ লাগানোর কথা, গাছ থাকার কথা, পানির উৎস থাকার কথা, পুকুর থাকার কথা সেটা থাকা নাই। আলটিমেটলি সেটা কিন্তু দুর্যোগের মাত্রা বাড়াচ্ছে। পরের স্লাইড। প্রিপেয়ারনেস বা দীর্ঘমেয়াদী প্রস্তুতির জায়গাটাতে আমরা সবসময় আমাদের এক ধরনের রিল্যাক্টেন্স, যার ফলে কি হয় যে আমরা প্রিপেয়ারনেসে দুর্যোগের প্রিপেয়ারনেসে আমরা যে পরিমাণ গেইন করেছি মৃত্যুর হার কমানোর জন্য, সেই পরিমাণ গেইন কিন্তু আমরা লস অফ ড্যামেজেস এর ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাচিভমেন্ট আমাদের পোর। যার ফলে দেখা যাচ্ছে যে আমরা একই সাথে উন্নয়নের কথা বলছি, আবার একই সাথে আমরা দেখতে পাচ্ছি নদী দখল চলতেছে। আমরা একই সাথে শিল্প উৎপাদনের কথা বলছি, আবার একই সাথে দেখতে পাচ্ছি আমাদের শীতলক্ষা, বালু, বুড়িগঙ্গা সমস্ত নদীগুলি দূষণের শিকার। আমরা কিন্তু প্রায় একটা কথা বলি যে পাবলিক হেলথের, ডক্টর লেলিন আছেন উনি বলবেন যে পাবলিক হেলথ, আমরা অনেক সময় বলি যে আমাদের $50 বিলিয়ন অর্থনীতি আছে, এক্সপোর্ট অর্থনীতি, বিশেষ করে গার্মেন্টস এর। বাট প্রশ্নটা হলো মানে ইয়াটা কি কস্ট, অথবা আমাদের যেটা বলা হয় যে আমাদের সয়েল এরোশন, সয়েল এন্ড পলিউশন, আমাদের যে নদীগুলি শেষ হয়ে গেল শীতলক্ষা, মেঘনা, বুড়িগঙ্গা, এই গার্মেন্টস এর ডাই ফ্যাক্টরির কারণে এটা লস কোথায়? এটা লস কি কখনো আমরা এস্টিমেট করেছি? নেট ইকোনমিক লস। আমাদের জিডিপির সমস্যাটা হলো কি, আমরা যখন অসুস্থ হয়ে খরচ করি, আমরা যখন পরিবেশ দূষণ করে ইন্ডাস্ট্রি করি, সেটাও কিন্তু জিডিপিতে যুক্ত হয়। মানে আমরা জিডিপি গ্রোথ বলতে যত বেশি আমি নেতিবাচক ভাবে হোক আর ইতিবাচক ভাবে যত খরচই করি সেটা জিডিপি গ্রোথ বাড়ায়। কিন্তু জলবায়ু পরিবর্তনের এই সারা বৈশ্বিক রেজিমে বা আমাদের রেজিলিয়েন্স রেজিমে এইটা কিন্তু আমাদের জিডিপি ইজ এ ভেরি ব্যাড বা খারাপ একটা ইন্ডিকেটর ট্যাক্সি অগ্রগতির জন্য। তো আমাদের এই ট্যাক্সি অগ্রগতির জন্য এই সূচকটা কিন্তু পরিবর্তন করতে হবে, সেটাই ভেরি ইম্পর্টেন্ট। তা আমরা যদি দেখি যে কথাটা বাহ্যিক কারণ যে জলবায়ু পরিবর্তন দাঁড়াচ্ছে, যে এটা বলা হচ্ছে যে 1 ডিগ্রি আমাদের ইতিমধ্যে সারা পৃথিবীর তাপমাত্রা 1.06 ডিগ্রি বেড়েছে। তো বর্তমানে বিজ্ঞানীরা বলছেন যে গতিতে বাড়ছে 2030 এর নাগাদ আমাদের টার্গেট ছিল 1.5 ডিগ্রিতে নামিয়ে আনা। সেটা বলা হচ্ছে যে পরিমাণ গতিতে বাড়ছে 2.7 থেকে 3 ডিগ্রি হবে। তো টার্গেটটা 1.5 ডিগ্রি যেটা বলা হয়েছে এটাই তো অনেক বেশি টার্গেট, কারণ 1 ডিগ্রিতে সারা পৃথিবীতে তো অবস্থা খারাপ এখন যেটা আমরা দেখতে পাচ্ছি।
ডেড ডিগ্রি মানে হলো যে অবধারিত আমার উপকূলের মানুষ বাস্তুচ্যুত হবে, অবধারিতভাবে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে, অবধারিতভাবে আমার উত্তরবঙ্গের মরুময়তা হবে, অবধারিতভাবে আমার হাওড় অঞ্চলে বন্যার প্রকোপ বাড়বে। আর মরার উপরে খরা দেওয়া হলো আমাদের সকল উন্নয়ন যেগুলো আমাদের প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছে। ইউ ক্যান ইমাজিন কেন সেটা? কারণ হলো সমুদ্র পানির যে সমুদ্র পৃষ্ঠের পানির যে টেম্পারেচার এটা ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে, এবং ব্যাপকভাবে বেড়ে যাওয়া মানে হলো জলীয় বাষ্প বা এগুলো আরো বেশি লঘুচাপ তৈরি হবে, এবং সেটা সামনে প্রতিনিয়ত আপনার ঘূর্ণিঝড়ের মাত্রা বাড়বে। এখন একটা ঘূর্ণিঝড়ের সময় ছিল মে এবং জুন মাস, এপ্রিল মে এবং মে, মুসলিম অনেক সময় মে জুন, এখন সেটা বলা হচ্ছে মার্চ এবং ওদিকে অক্টোবর নভেম্বর পর্যন্ত ঘূর্ণিঝড় হতে পারে। সো দিস ইজ অ্যানাদার ডিজাস্টার রিস্ক। পরের স্লাইড, এরপরে স্লাইড বায়ু দূষণের যাতে একটু কথা বলি, আমি আগাচ্ছি, সেটা হচ্ছে যে একটা টিপিং পয়েন্ট বলা হয়, প্রত্যেকটা লেভেলে একটা টিপিং পয়েন্ট আছে। বাংলাদেশের বা ঢাকার বায়ু দূষণের এই টিপিং পয়েন্টটা যদি অতিক্রম করে যায়, আমি তখন আর ইনভেস্টমেন্ট করে বা নিয়ন্ত্রণে আনতে পারবো না। এখন গঙ্গাতে যদি আপনার প্লাস্টিকে ফেলা হয়, গঙ্গাতে যদি আপনি দূষণ করেন, সেই দূষণ কিন্তু বিএসএফ বিডিআর ঠেকাইতে পারবেন, মানে বর্ডারে হয়তো মানুষ ঠেকাইতে পারবেন, নদীর দূষণ কিন্তু ঠেকাইতে পারবেন। তার মানে হলো যে এই যে রাষ্ট্রভিত্তিক চিন্তা ভাবনা প্রকৃতি দূষণ বা পরিবেশ দূষণের এইটা আর কাজ করবে না। আপনাকে অবশ্যই আপনাকে আন্তঃসীমান্ত ভিত্তিক আপনাকে একটা সলিউশনে যেতে হবে, ম্যানেজমেন্টে যেতে হবে। এখন এই ম্যানেজমেন্টে যত দ্রুত আমরা যেতে পারবো, যেমন সুন্দরবনের যদি পশ্চিম বাংলায় সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়, সুন্দরবনের দুই পাশে কিন্তু ইকোসিস্টেম একই। আমার এই বাংলাদেশে যদি ক্ষতিগ্রস্ত হয়, পশ্চিম বাংলায় সুন্দরবন কিন্তু টিকবে না। সুতরাং এই যে রাজনৈতিক মাইন্ডসেট, জিওগ্রাফিক্যাল মাইন্ডসেট, যে ভারত আমি আমার মতো, বাংলাদেশ আমি আমার মতো, নেপাল আমার মতো, এটা কিন্তু প্রকৃতি ভিত্তিক ব্যবস্থা হবে না। বাই ন্যাচারালি হিমালয় নেপালে অবস্থান করছে বলে নেপাল এটা কিন্তু পুরো এই অঞ্চলকে ভালনারেবল করে দেবে। সুতরাং এই ব্যবস্থাপনাটা টোটাল জিনিসটা আমাদেরকে নতুন ভাবে চিন্তা করতে হবে। এবং এই দুর্যোগের মাত্রাটাতে আমাদের একটা সাউথ এশিয়ার আমাদের একটা জয়েন্ট, আমি অনেক আগে বলছিলাম যে সাউথ এশিয়াতে আমাদের একটা জয়েন্ট ডিজাস্টার রেসপন্স একটা ফোর্স থাকা উচিত সাউথ এশিয়াতে, যেখানে হোক, যেটা আমাদের একটা ভালো উদ্যোগ হতে পারতো, সেটা এখন কিন্তু নাই। পরের স্লাইড। 15তে এই দুর্যোগ ডিজাস্টার রিস্ক রেসপন্সের ক্ষেত্রে সান্ডাই ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ডিজাস্টার রিস্ক, সান্ডাই ফ্রেমওয়ার্ক অন ডিজাস্টার রিস্ক রিডাকশন নামে একটি এসএফডিআর আমরা গ্রহণ করেছি সান্ডাইতে, জাপানে। তো চারটা প্রধান আমাদের প্রায়োরিটি ছিল। প্রধান প্রায়োরিটি ছিল প্রায়োরিটি 1, দুর্যোগের ঝুঁকি বোঝা। আজকের আলোচনাটার একটা প্রধান উদ্দেশ্য হলো এই দুর্যোগের নতুন যে ডাইমেনশনটা, ঝুঁকিটা বোঝার জন্য আমরা কিন্তু আজকে আয়োজনটা করেছি। এখানে দুর্যোগ অধিদপ্তরের সম্মানিত ডিজি মহোদয় আসবেন, উনি এত কথা বলবেন, বাট এই প্রেজেন্টেশন থাকলে হয়তো আরো ভালো হতো। এই দুর্যোগের ঝুঁকির মাত্রাটা যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝবো, রেসপন্সটা প্রপার হবে না। ঢাকায় বসে কনসালটেন্ট দিয়ে আমরা যে প্রজেক্টগুলো বা প্রপোজালগুলো বা যে ধরনের সিস্টেমগুলো আমাদের নীতিমালা তৈরি করি বা কৌশলগুলি, আদিবাসী তার যে আচরণ, তার যে ইন্ডিজিনাস বা ন্যাচারাল রিসোর্স স্টক, একই স্টক কিন্তু আপনি হাওড়ে পাবেন না, একই স্টক কিন্তু আপনি উত্তরবঙ্গের রংপুরে পাবেন না। প্রত্যেকটা এলাকার ভিত্তিতে আপনাকে চিন্তা করতে বুঝতে হবে। আমাদের যখন 9 নাম্বার বা 10 নাম্বার বলা হয় সিগন্যাল, এটা আসলে কি মিন করে, এটা আদৌ কিছু মিন করে কিনা? এটা তো করা হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে সমুদ্রগামী জাহাজকে সিগন্যাল দেওয়ার জন্য। এটা তো আমাদের মানুষের জন্য বা আমাদের এই সাইক্লোন মানে ল্যান্ডের সমতল ভূমিতে করার জন্য করা হয়নি। তার মানে হলো প্রত্যেকটা এলাকার মানুষের জন্য, কমিউনিটির জন্য তাকে তার ভাষায়, যে 9 নম্বর মানে হলো যে আপনাকে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আপনার জিনিসপত্র এই জায়গায় রাখতে হবে, কথাটা এইভাবে বলতে হবে। এবং আরেকটা বিষয় হলো, আমাদের যখন আমরা বলি মেসেজ দেই, মেসেজটা লোকাল ভাষায় হওয়া উচিত। আমরা দেখতে পাচ্ছি সাইক্লোন আমফান থেকে আমি খেয়াল করতেছি কমিউনিটি রেডিওগুলো কিন্তু খুব বড় রোল প্লে করতেছে।
কারণ কি? কারণ সে লোকাল ভাষায় বা স্থানীয় ভাষায় সে দুর্যোগের প্রত্যেকটা মানুষকে, কৃষক কি করবে, তার অন্য যে শ্রমজীবী সে কি করবে, এই তাদেরকে প্রত্যেকটা ধরে ধরে কিন্তু তার স্থানীয় ভাষায়, স্থানীয় মানে ভাষাতে একটা বাংলা ভাষা, লোকাল ল্যাঙ্গুয়েজে সে কিন্তু এগুলো ট্রান্সলেট করে দিচ্ছে। তার মানে হলো দুর্যোগের ঝুঁকিটা বুঝতে গেলে আমাকে কমিউনিকেশন এখন নজর দিতে হবে। আমি শুধু ঢাকা থেকে সিগন্যাল ডিক্লেয়ার করে দিলাম বা বললাম যে 10 ফুট বন্যা হবে, এটা দিয়ে কিন্তু কাজ করে। 10 ফুট বন্যার কারণে আসলে তার ফসলটা কি ক্ষেত থেকে তুলতে হবে নাকি তুলবে না, কারণ ধানটা কাঁচা পাকা আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে এলো এটা। দ্বিতীয় যেটা হলো যে দুর্যোগের প্রস্তুতি। আমাদের এখন দুর্যোগের প্রস্তুতি বলতে দুটো জিনিসই বুঝি। এক হলো আমরা সিগন্যালগুলি দিলাম কিনা ঠিকভাবে। ঢাকা নবায়নযোগ্য জ্বালানি এবং অর্থায়ন বিষয়ক আন্তর্জাতিক টক হলো, ওখানে আমরা দেখিয়েছি যদি 50% পাবলিক ফসিল ফুয়েল সাবসিডি, আমি আবার বলছি G20 ভুক্ত দেশগুলোর পাবলিক যে সরকারিভাবে যে ভর্তুকি দেয় জীবাশ্ম জ্বালানি, তার 50% যদি কাট করে, তাহলে আমাদের স্বল্পোন্নত দেশে প্রায় $500 বিলিয়ন অর্থ সহায়তা পাওয়া সম্ভব। সেটা দিয়ে আমার জলবায়ু পরিবর্তন বলি, আমাদের বায়ু দূষণ বলি, দুর্যোগ মোকাবেলা করে সহনশীলতা সবই অর্জন সম্ভব। সুতরাং স্বল্পোন্নত দেশগুলো বাংলাদেশকে এবার স্ট্রং পজিশন নিতে হবে। আগামী 2025 এর ভিতরে তুমি 50% পাবলিক সাবসিডি কমাবা, আদারওয়াইজ আমি উইল গো ফর দ্য কার্বন ট্যাক্সিং রেজিম অন দ্য ডেভেলপড কান্ট্রিজ ফসিল ফুয়েল কোম্পানিজ। আদারওয়াইজ আমাদের বাঁচার কোনো উপায় নেই। আমি এই বলি আমার কথা শেষ করছি। আমি মনে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, নাম্বার 1 চ্যালেঞ্জ। আর 2 নম্বর চ্যালেঞ্জ হলো সময় খুব কম পাবো আমি কথা বলার জন্য। আমার কি শুনতে পাচ্ছেন সবাই? জি জি পাচ্ছি, আমরা শুনতে পারবো। ওকে ওকে, ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের উপকূল ঘুরে কাজ করি, আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে কাজ করছি এবং এই মুহূর্তে আমি কয়রাতে আছি। কয়রা খুলনা সদর থেকে 100 কিলোমিটার দূরে একটি উপজেলা, সুন্দরবন লাগোয়া একটি উপজেলা। এবং আমি সাইক্লোন রেমালের রাতে ছিলাম নীলডুমুর শ্যামনগরে। তো সারা উপকূল ঘুরে আসলে আমি কাজ করি। সেটা হচ্ছে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের উপকূলাঞ্চলটা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য একটা বিরাট সম্পদ। আমি যেহেতু উপকূল নিয়ে কাজ করি, উপকূলের প্রেক্ষাপটে এক্সট্রিমি বা ডিজাস্টার নিয়ে কথা বলছি, যেহেতু আমাদের উপকূলাঞ্চলটা একটা ঢাল, এটা বাংলাদেশকে রক্ষা করছে। বাংলাদেশের উপকূল অঞ্চলে অনেক সংকট আছে, কিন্তু সেই সংকটগুলোর অনেকগুলো আমরাই তৈরি করেছি। জলবায়ু পরিবর্তনের কারণ তো আছে। উপকূলাঞ্চলটা একটা আমি বলি গোল্ডেন চেইন বলা। পৃথিবীর কোন দেশ এই এত বড় গোল্ডেন চেইনের এক টুকরো গোল্ডেন চেইন যারা পেয়েছে তারা সেটাকে ব্যবহার করে অনেক, কিন্তু আমরা সেটা করতে পারিনি। যুগ যুগ করে আমাদের উপকূলটা অদ্ভুত করে। সেখানে উপকূল অঞ্চলে আপনি জানেন যে সয়াবিন, এই সয়াবিনটা কিন্তু লক্ষ্মীপুরের রানাঘাট থেকে শুরু, এবং লক্ষ্মীপুর জেলায় সবচেয়ে বেশি সয়াবিন উৎপাদন হতো একসময়, এখন হয়তো সারা দেশে ছড়িয়ে গেছে। কিন্তু আমি দেখেছি যে লবণ পানির কারণে সয়াবিনটা যখন হারভেস্ট হয় তখন এই সয়াবিনটা নষ্ট হয়ে যায়। তো এইরকম অনেক বিষয় আমাদের উপকূলীয় যেগুলো আছে সেখানে কিন্তু কৃষকরা সবজি চাষ করে, ক্যাপসিকাম চাষ হয় ঘোড়ার মধুর করতে। মানে এই কৃষককে কিন্তু কোনো কৃষি অফিসার শিখিয়ে দেয় নাই, এই কৃষক নিজে বাইরে থেকে এটা ভর্তি পরামর্শ নিয়ে সে নিজে দেয়। এরকম আমাদের কৃষকদের লড়াইগুলো আছে। আবার আমরা যদি দুর্যোগের কথা বলি, যে আমি গতকালেরই একটা কেস আপনাকে বলি। একজন কৃষক, একজন বয়স্ক ব্যক্তি আমাকে বলছে, আমি জিজ্ঞেস করলাম যে কেমন ছিল এবারে রেমালের আঘাত কিভাবে। উনি আমাকে বললেন যে ডান হাত দিয়ে এক থাপ্পড় আর বাম হাত দিয়ে এক থাপ্পড় দিলে কি হয় সেটা আপনি বুঝতে পারছেন। মানে ওই জাকির ভাই কিছু সময় আগে যে কথা বললেন, আমাদের প্রিপারেশনের ব্যাপারটাও কিন্তু এটা সংযুক্ত। যেমন এই যে দীর্ঘ সময় ধরে আমরা একটা কোথাও 24 ঘন্টা কোথাও 48 ঘন্টা ধরে বাতাস, এটা কিন্তু আমরা যারা সাইক্লোন প্রস্তুতিতে কাজ করি তারাও কিন্তু ভাবি নাই, অথবা যে ব্যক্তিটা মনে করেছে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে সাইক্লোনটা চলে যাবে তারপর হয়তো সে স্বাভাবিক হয়ে যাবে, সে কিন্তু ভাবে। তার মানে তার ক্ষতি কিন্তু ব্যাপক হয়ে গেছে। আমি গতকালকে যে এলাকায় গেছি দশালিয়া, যেখানে বাদ হয় বিভিন্ন চাপড়া জানে, আমি অনেক বাড়িতে ঘুরতে চাই। আমাকে একজন বললেন যে এখানে আসেন, এখানে আরো বেশি হয়েছে। আমি তার আগের দিন মানে দশালিয়ার আগের দিন আমি ছিলাম সাইক্লোনের সময়, সাইক্লোনের পর। আর আমি এটাকে বলি সাইক্লোনের আগের আগে, সাইক্লোনের পরের পরে আরো 2টা ধাপ আমাদের করতে হবে। জাকির ভাই যে কথাটা বললেন, আমাদের প্রস্তুতিটা সারা বছর আগে।
সাইক্লোনের পরে কি হয়? আমি আমপানের পরে দীর্ঘ সময় ধরে প্রতাপনগর এলাকা ফলো করেছি, 2 বছর পানির নিচে এলাকা। তো 2 বছর যদি একটা মানুষ মানে এলাকার সবগুলো মানুষ পানির তলায় থাকে, তাহলে তার অবস্থা কি হয়? সে তার কি কিছু অবশিষ্ট থাকে? বেড়িবাঁধ সংস্কার হবে মানে বিলম্ব হওয়ার কারণে তার বাড়িটা হয়তো গিয়েছিল, মানে ভাঙেনি, কিংবা তার বাবার কবরস্থানটাও ভাঙেনি, কিংবা তার আত্মীয় স্বজনদের বাড়ি ঘর ছিল। কিন্তু এই 2 বছর পানি আসা যাওয়া করলো, জল ভাটা হলো, খালটা এতটুকু ছিল, খালটা আস্তে আস্তে বড় হয়ে গেল। এর ফলে কি হলো? এই লোকের বাড়ি গেল, বাবার কবরস্থান গেল, আত্মীয় স্বজন বাড়ি, অবশেষে তারা উঠে গিয়ে সরকারি পরিত্যক্ত করলো। মানে অনেক গল্প আমি বলতে পারবো, কিন্তু কথা হলো যে এই উদ্যোগগুলো বা এই প্রস্তুতির জায়গাগুলো আমাদেরকে মানে অ্যাড্রেস করবে কোথায়? আমরা তো ধনী দেশে এটা 90-র কথা, এবং আজ থেকে 37 বছর আগে যে আত্মহত্যা দিয়েছিলেন এবং এলাকার মানুষ প্রতিকার করেছিল আমাদের এলাকার লবণ পানি ফুটাবো। বেলুট ইউনিয়নের এই 22 নম্বর ফ্লোরের চারপাশে লবণ, চারদিকে সকল জায়গায় লবণ, কিন্তু এখানে এলাকার মানুষ লবণ পানি ফুটাতে চায়নি, এবং এই রেমালের আগ পর্যন্ত এটা অব্যাহত ছিল, মানে অব্যাহত ছিল। এখন রেমাল সেই যে ধারাটা, সেই ধারাটা জায়গাগুলো দিন এবং আপনি গিয়ে দেখবেন যে সেখানে একজন আপা বলতেছে হাত দেখাচ্ছে যে আমার এখানে লবণ পানি লেগেছিল, বর্ষা পড়ে গেছে এই 2-3 দিনের মধ্যে। মন্টু যদি মানে তো ফলে সেই জায়গায় কিন্তু এই বেলুট ইউনিয়ন 22 নম্বর ফোল্ডার, এখানে কিন্তু মানুষ চাষাবাদ করতো, তরমুজ করতো, ধান করতো, অনেক মানে ফসলি এলাকা ছিল, এটা সমৃদ্ধ ফসলি এলাকা ছিল, কিন্তু সেটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। তো এই সব জায়গাতে আমাদের আসলে আরো মনোযোগ দিতে হবে। আরো আপনার যে কথাটা যে আমাদের দুর্যোগের আগে আগে এবং পরে পরে আমাদের ভাবতে হবে এবং সেই উদ্যোগটা নিতে হবে, সেই পরে পরে আসলে কি কি ভাবা যায় এবং আগে আগে ভাবা যায় সেটা রেমালের পরে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য বা আমফানের পরে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আমরা 1 মাস 2 মাস 3 মাস জরুরি থাকবে সহায়তা দিই, কিন্তু তারপরে যে লড়াইটা, সেই লড়াইটা এই মানুষদের একাই করবে। সেই সময় সেই লড়াইয়ের সময় তার পাশে কেউ থাকে না। আমরা বলছি যে সমন্বিত হবে, এই যে মানে একটা বড় সাইক্লোনের পরে কিন্তু আমরা বড় কোনো প্রজেক্ট দিতে দিই, আমরা ঠিক স্বাভাবিক যে প্রজেক্ট গুলো হয় সেটা আমরা দিতে দিই। আমরা বেরিবাদ তো ছুটে যাবো, মানে আগের কথা আমরা দীর্ঘ একটি ব্যবস্থা, দীর্ঘ পরিকল্পনা আমি যে পথে আসলে সেখানে আমি না আগাতে এটা ভেঙে যেতে পারে, কিন্তু সেইটা যদি আমরা ঠিক করি 5 টাকা দিয়া। আপনাকে ধন্যবাদ, আপনাকে থামাতে হচ্ছে। আমরা একটা পাবলিক হেলথ ক্যাটাস্ট্রফির দিকে এগিয়ে যাচ্ছি, এটা আমাদের মানতে হবে। কারণ জ্যৈষ্ঠ মাসে লবণের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। মন্টু ভাই একটু আগে বলছিলেন যে একজনের হাতে লবণ পানি লেগেছে, সেখানে ফুসকা পড়ে গেছে, ফুসকা পড়ার মতনই লবণ পানি ছিল জ্যৈষ্ঠ মাসে। এবং এইটা সব জায়গায়, সুন্দরবন সহ সব জায়গায় এখানে 50 ঘন্টা এই পানিটা ছিল, এবং 3টা জোয়ার পেয়েছে। এটাও আমাদের হিসাবের মধ্যে আনতে হবে যে এর আগে কোনো জলোচ্ছ্বাস 3টা জোয়ার পায়নি। এটা 3টা জোয়ার পেয়েছে, মানে পানি কোনোভাবে নামতে পারেনি, বাতাসের গতিবেগ কম ছিল, সেই কারণে আমাদের অতটা বড় ধরনের ক্ষতি হয়নি। কিন্তু যে ক্ষতিটা হচ্ছে সেটাও খুব খুব বেশি ধরনের ক্ষতি। সেটা হচ্ছে আমাদের এই পানিটা বের করতে হবে। পানি বের করার একটাই উপায় হচ্ছে পাম্পিং করে পানিটা বের করতে হবে। কিন্তু আসন্ন বর্ষা যে মিষ্টি পানি আকাশ থেকে ঝরবে, সেটা যদি আমি ধরে রাখতে না পারি, এখানে আমন ধান হবে না, এবং বছরের পর বছর মানুষ প্রচণ্ড কষ্টের মধ্যে থাকবে। আপনারা দেখেছেন গত 2 দিন থেকে পত্রিকায় এই ঘূর্ণিঝড়ের বিষয়টা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে আসছে। এটা আরও যাবে, আমরা ভুলে যাব, কিন্তু ওখানে যারা বসবাস করছে তাদের জীবন দুর্বিষহ হবে, সুন্দরবন সহ। এটা কিভাবে করা যায়? এটা করতে হবে আমাদের দেশে যত পাম্প আছে, যত নৌকা আছে, এবং ডিসিপ্লিন ফোর্স যারা আছে, সেটা আর্মি হতে পারে, নেভি হতে পারে, কোস্ট গার্ড হতে পারে, ফায়ার ব্রিগেড হতে পারে, তাদের কাছে যা আছে সেইগুলো নিয়ে পাম্পিং শুরু করতে হবে। এবং এটা গতকাল হলে ভালো হতো, আজকে তো করতেই হবে। এটা 1 সপ্তাহ 2 সপ্তাহ বা টাকা জোগাড় করে করতে যাবো, এটা হবে না। দ্বিতীয় যে ক্ষতিটা হচ্ছে, যেটা আমরা কেউ বলছি না, আমাদের গরিব মানুষ আমরা যারা আছি তাদের সবার আগে ভাঙে হচ্ছে ল্যাট্রিন। এবারও তাই হয়েছে। অনেক মানুষ, বিশেষ করে নারীরা, কিশোরীরা সারাদিন টয়লেট করতে পারছে না, কোনো পত্রিকায় এগুলো আসছে না। এবং ইমিডিয়েটলি অনেক টয়লেট আছে যা নিচেটা ঠিক আছে, কিন্তু উপরে যে স্ট্রাকচার সেটা ভেঙে গেছে। এটা ইচ্ছা করলে আমরা 1 দিনের মধ্যে করতে পারি।
এইখানে আমাদের যেতে হবে, কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা ডিউ ওয়াটারিং করতে হবে, টয়লেটগুলো ফিক্স করতে হবে, যদি সব না পারি কিছু কিছু ফিক্স করতে হবে, মেয়েদের জন্য আলাদা করে দিতে হবে, তাদের গোসলের ব্যবস্থা করতে হবে, মেয়েরা গোসল করতে পারছে না। এই জিনিসগুলো আমাদের খুব দ্রুততার সাথে করতে হবে। তারপরে আমাদের বেড়িবাঁধ যেগুলো জায়গায় থেকে গেছে, কারণ আমাদের ভাদ্র মাসে যে বড় জোয়ার আসবে, সাইক্লোন না হলেও সেই জোয়ারের পানি আমরা ঠেকাতে পারবো না যদি এখন আমরা বেড়িবাঁধগুলো রিং বাঁধগুলো ঠিক না করি। আমরা আজকে তাবদাহ নিয়ে কথা বলছি, কিন্তু তার আগে আমাদের এইগুলা একটু ভালো করে করতে হবে। সুন্দরবনের যে মিষ্টি পানির উৎস ছিল, সরকারিভাবে বলছে 80টা পুকুর নষ্ট হয়েছে। যদি 2.5 দিন পানি থাকে সব পুকুরই নষ্ট হয়েছে, সব জলাধার নষ্ট হয়। বাঘ মিষ্টি পানির খুঁজে লোকালয়ে আসবে, আমরা মনে করবো সে আমাদের খেতে আসছে, সে পানির জন্য আসবে, তাকে পিটায় মেরে ফেলবো। সেই পরিস্থিতি যেন না হয়, এখানে সুন্দরবনের এগুলো আমাদের দেখতে হবে। সুন্দরবনে গতকাল থেকে কারফিউ জারি করা হয়েছে, যেটা উঠিয়ে নিতে হবে। গাছ যেমন মানুষের দরকার, গাছেরও তেমন মানুষ দরকার। গোলপাতার গাছ যদি মানুষের স্পর্শ না পায়, ওটা ধ্বংস হয়ে যাবে। আমরা সিডুলের পরে পরিবেশবাদীরা খুব আমাদের আবেগের দিয়ে বলেছিলাম সুন্দরবনকে তার মতো থাকতে দেন, সে মানুষ হয়ে যাবে। সুন্দরবনকে আমরা ঠেকাতে পারি নাই। সুন্দরবনে আমাদের সুন্দরী গাছগুলার মাথা মরা রোগ হয়েছে, আমাদের গোলপাতা শেষ হয়ে গেছে। যদি মাওয়ালিরা সুন্দরবনে না যায়, গাছ যদি তার স্পর্শ না পায়, গাছ বাঁচবে না। আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা করে সুন্দরী গাছের মাথা মারা রোগ শুরু হয়েছিল, কারণ মাওয়ালিরা যখন গাছে উঠে তখন তারা লতাগুলো হাত দিয়ে কেটে দেয়। লতা যদি হাত দিয়ে কেউ কেটে না দেয়, ওই লতা গাছ খেয়ে ফেলবে। এটা আমাদের বুঝতে হবে। আমরা পরিবেশ করে মাথায় উঠলে হবে না। ওখানে মানুষকে যেতে দিতে, পৃথিবীর কোনো বন আছে যেখানে মানুষ নাই? সব বনেই মানুষ আছে। আল্লাহ সেইভাবে বনকে সৃষ্টি করেছে, এবং মানুষের হাত কোনো গাছের জন্য লাগে, এটা আমাদের বুঝতে হবে। এই কারফিউটা আমাদের পুনর্বিবেচনা করতে হবে। আমরা এবার এমনকি মৌমাছির প্রোডাকশনও কমে যাবে। একটা রানী মৌমাছি একটা মৌচাকে থাকে, যখন মৌচাক কাটা হয় তখন ওখানে যে কিশোরী রানী থাকে সে আর একটা মৌচাক বানাতে পারে। তো এইভাবে মৌচাকও বিস্তার লাভ করে মানুষের হস্তক্ষেপের ফলে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। না বুঝতে পারলে আমরা এই 3 জোয়ারি সাইক্লোনের মোকাবেলা করতে পারবো না। এটা আমাদেরকে আরো পিছনে ফেলে দেবে। কেন আপনি বারবার প্রত্যেকটা কাজে সেটা একটু জানবেন। তো রসুলবাগ একটা নিচে একটা পার্ক আছে, রসুলবাগ প্রায় শেষের দিকে, হ্যাঁ, ওটাতে একটু চলে যান। আমি একটা এক্সাম্পল দেখাতে চাই, কারণ আর্কিটেক্ট কমিউনিটি, আমার একটা কমিউনিটি যারা ইন্টেলেকচুয়ালি জিনিসপত্র একদম শেষের দিকে, আমরা ভাবি যেরকম আমরা জীবনে ভাবিনি, আমরা ভাবি আমরা এমনই সলিড জমিনের মানুষ, যে আমাদেরকে অসংখ্য লক্ষ ব্রিজ বানাতে হবে, আমাকে ফ্লাইওভার বানাতে হবে, আমাকে রাস্তা বানাতে হবে। তো হোল পলিসি